গত নভেম্বরের ৭ তারিখ কুমিল্লা শহরের খুব পরিচিত একটা মাদ্রাসা মার্কাজুন্নুর ইন্টারন্যাশনাল। তো ও মাদ্রাসার শৌচাগারে একটা বাচ্চার গলায় দড়ি দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায় আর কি। ওই মাদ্রাসারই ছাত্র, বয়স বেশি ছিল না, 12 বছর। তো এটা ওই দিন কয়েকটা জাতীয় দৈনিক পত্রিকা এসেছিল, ফেসবুকে দেখেছিলাম। এটা নিয়ে পরবর্তীতে আর কোনো পত্রিকায় বা আমি খুব আলোচনা দেখি নাই। যা স্থানীয় পত্রিকায় শেষ পর্যন্ত কী হয়েছিল ঠিক জানি না। অনেকে মাদ্রাসা শিক্ষকদেরকে দায়ী করেছিলেন। তো এইসব বিষয়গুলো নিয়ে এখন আর খুব বেশি আলোড়ন হয় না, কারণ এগুলো বাংলাদেশে খুব সচরাচর হয়ে গেছে আর কি। কারণ এই ধরনের ঘটনাগুলো আমরা খুব দেখি হ্যাবজ প্রতিষ্ঠানগুলোতে, মাঝে মাঝে এই ধরনের ঘটনাগুলো ঘটে আর কি। তো এটাতে আমি পরে আসছি, আগে একটা প্রেক্ষাপটের কথা বলবো। আমি 2017 থেকে 2019 পর্যন্ত আমার এলাকার একটা কিন্ডার গার্ডেনে সময় দিয়েছিলাম। ওখানে কিন্ডার গার্ডেন প্লাস হচ্ছে যে হ্যাবজখানাও একটা ছিল আর কি। আমাদের হ্যাবজখানাও ছিল, কিন্ডার গার্ডেন স্কুল বিভাগও ছিল, আর ওই মাদ্রাসা হ্যাবজ বিভাগও ছিল আর কি। তো আমি কিন্ডার গার্ডেনে সময় দিতাম। তো পাশাপাশি হ্যাবজখানা যেহেতু পাশাপাশি ছিল, ওটা সম্পর্ক তো দেখতাম বা মাঝে মাঝে ওখানে যেতাম, করতাম, অনেক কিছু দেখতাম আর কি। তো যেটা ওই কয়েকটা বছরে আমি যেটা অবলোকন করেছিলাম আর কি, সেটা নিয়ে কথা বলবো আর কি। তো আমি পরবর্তীতে অনুধাবন করেছিলাম আর কি, যে আমাদের সমাজে যে একটা অসম প্রতিযোগিতা আর কি, কে কী শিখছে না শিখছে সেটা বড় বিষয় না আর কি। ছোট ছোট ক্লাস 2-3 বাচ্চারাও, এর আগে তো ধরেন প্লে নার্সারি আছে, তো 2-3 বাচ্চারাও খুব সকালে যখন আসতো, আসে সারাই ক্লাস করা, এরপরে আবার ডে কেয়ার করতো, ওইটুকু বয়সেও তাদেরকে যতটুকু মানে প্রেশার দেওয়া হতো, যতটুকু দেখা আমার 6-7টা বই থাকতো, ওই সময় আবার সৃজনশীল ছিল। মেবি 2 ঘন্টা 10 না 20 মিনিটে এই 3 বাচ্চা দেখা গেছে 5টা-6টা সৃজনশীল লিখতে হতো। তো আমি একটা ছাত্রীকে পড়াইতাম। তো ছোট বাচ্চাদের তো মাংসপেশিগুলো এমনিতে নরম থাকে, হাতের আঙ্গুলগুলো আরও চিকন চিকন থাকে। তো ও কলম ধরতে ধরতে, আমাদের এখানে একটা অনেকক্ষণ কলম ধরে রাখলে হাতের আঙ্গুলে একটা চাপ পড়ে, ওর এখানে একটা হয়ে যেত, চাপ পড়তে পড়তে একটু গর্তের মতো হয়ে যেত। তো ব্যথা পারতো, আর লিখতে পারতো না, অনেক দীর্ঘদিতে লিখতো আর কি। তো দেখা গেছে যে প্রশ্ন সময় শেষ করতে পারতো না, কিন্তু ওকে জিজ্ঞেস করলে ও সব পারতো। তো দিন শেষে কিন্তু এটা ম্যাটার করতো না, কারণ হচ্ছে যে অভিভাবকের কাছে কাছে যে ও কি পারে না পারে সেটা ব্যাপার না। সেটা হচ্ছে যে তার পরীক্ষার খাতা ভালো ফলাফল কী আসছে, রেজাল্ট 1-2 হয়েছে কিনা। কারণ যারা দেখা গেছে, ঠিক শুধু আমার কথা বলছি না, যারা টিউশনি করতে দেখা গেছে শিক্ষকরা, অভিভাবকরা শিক্ষকদেরকে প্রেশার দিতে, যে আপনার ছাত্র বা ছাত্রী রুল আগা যাচ্ছে না কেন, সে ওর থেকে বেশি মার্ক পাচ্ছে না কেন। তো এইগুলো দেখা গেছে শিক্ষকের মাথায়ও একটা প্রেশার থাকতো। তো এই যে টোটাল একটা মানে ব্যবস্থা, তারপর ধরেন ওইটুকু বাচ্চাদেরকে আমরা অনেক কিছু, আমি যেটা মনে করি আর কি, যেগুলো বেশি বেশি হইতো, যে জিনিসগুলো পড়াইতাম, হয়তো তার কর্মজীবনেও দরকার আছে কিনা আমি সেটা জানি না। যেমন ওই যে অনেক একটা বিষয়, যেমন ওই যে ক্লাস 3 বাচ্চাকে আমার এখনও মনে আছে যে পড়াইতেছিলাম, সেটা হচ্ছে যে বার্কিনা ফাসোর রাজধানীর নাম, উগান্ডার রাজধানীর নাম, ঠিক আছে। তো এগুলো আসলে ওটুকুতে তার কতটুকু প্রয়োজন, বা তার সারা জীবনও প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। তারপরে কিছু বিষয় থাকে আর একটা, যেমন সেটা হচ্ছে যে আমি আমার জীবনে
আরেকবার একটা পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম একটা বুদ্ধি প্রতিবন্ধী, যাকে আমরা অটিস্টিক বলি, একটা বাচ্চাকে কিছুদিন সময় দেওয়ার। তো এই যে ওর আবার মন বোঝা, ও তো আর সাধারণ ছাত্র থেকে আলাদা একটু আলাদা। এই যে শিক্ষকতা, মানে ওইটুকু বাচ্চাদেরকে পড়ানো আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে বিশেষ করে, বিশ্বের আর কোথাও এরকম আছে কিনা আমি জানি না। আমি সাধারণত বাইরে যারা পড়াশোনা করতে গিয়েছে তাদের কাছ থেকে শুনেছিলাম যে পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে সাধারণত যেটা হয় যে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট যেগুলো আছে, প্রতিষ্ঠান যেগুলো তো আছে, সেগুলোর জন্য যারা ট্রেনার আছে তাদেরকে ন্যূনতম একটা সার্টিফিকেশন বা ট্রেনিং প্রয়োজন হয়। কিন্তু আমাদের এটা আসলে ট্রেনিং তো দূরের কথা, আমরা সাধারণত এমনিতেই একটা প্রতিষ্ঠানে আছে, শিক্ষক নয়, নিয়োগ দিয়ে দিতেছে। আর কাদেরকে নিয়োগ দিতেছে আমি একটা প্রেক্ষাপটের কথা বলি। যেমন ধরেন ওইসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতেছে কারা, ইন্টার শেষ করছে বা ইন্টারে পড়াচ্ছে বা অনার্সে পড়তেছে, হ্যাঁ, এরকম ছাত্রছাত্রী। সাধারণত তারা হয় কি, ধরেন 25-এর, আর অনেকে 25-এর নিচে, 25 আপ হয়তো কিছু থাকে। আমাদের বয়সের একটা হয়তো আমি যতটুকু মনে করি গাম্ভীর্যতা তৈরি হয় সাধারণত যে 25-এর পর বা 30+ আর কি। তো ওইটুকু একটা ছেলে যখন সে ইন্টার পড়তেছে, সে নিজেই তো ওই বিভিন্ন অবৈধ প্রেম ভালোবাসায় ব্যস্ত থাকে। কখনো তার মন ওই যে কখন ভারসাম্য থাকে, কখন আবার ওই যে আপস ডাউন, কখন কি থাকে সে তো নিজেও বলতে পারে না। বাচ্চাদের মন আর ধরেন কী বুঝবে আর কি। আমি আমার কথা যদি চিন্তা করি, যেমন আমার যখন স্কুলে ঢুকার আগের যখন ঢুকেছিলাম তখনকার মুহূর্ত আর যখন ছেড়ে আসার মুহূর্ত, দুটাকে যদি আমি বিচার করি, যখন আমি যখন ছেড়ে এসেছিলাম ধরেন, তখন হচ্ছিল কি যে আমি অনেক দিন যাবৎ একটা শূন্যতা অনুভব করেছিলাম। হ্যাঁ, শূন্যতা অনুভব করেছিলাম এই মর্মে যে তাদেরকে খুব ওই বাচ্চাদেরকে খুব মনে পড়তো। তাদের সাথে কাটানো যে সময়গুলা, দূর থেকে দেখা হলে, রাস্তাঘাটে দেখা হলে স্যার বলে সম্বোধন করা, এইটুকু বাচ্চার এই যে একটা তাদের একটা আগ্রহ, নম্রতা, এটা ছিল একটা সাবজেক্ট। আর যখন আমি ঢুকেছিলাম তখন ছিল আরেকটা বিষয়। তখন কি হয়েছিল, যেমন ধরেন তখন বাচ্চাদের যেটা হয় যে নতুন অবস্থায় তারা সাধারণত কাউকে মানতে চায় না। তো যেমন আমার কলিগরা বললো যে আপনি ক্লাসে ব্যাট নেন, তো ওদেরকে তো দেখা গেছে যে হয়তো প্রহার করতাম কথা না শুনলে, হ্যাঁ, প্লাস হচ্ছে যে হয়তো পড়া না পারলে প্রহার করতাম। তো এই যে একটা অবস্থা, আর হচ্ছে যে যখন ছেড়ে আসছিলাম তখন তো একটা অবস্থা করলাম। তো এটা হয়তো 3 বছরে আমার একটা ট্রেনিং বা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। আমি যেটা মনে করি যে বাচ্চাদের পড়ানো এটাও একটা হয়তো আর্টের ব্যাপার, কারণ ওদের মধ্যে ডুবে যাওয়া, ওরা কি চাচ্ছে বা তার মন বোঝা, তার অনুভূতিটা বোঝা, সে কি চাচ্ছে সেটা বোঝা। তো এটা তো দেখা গেছে যে আপনার হুট করে হয় না, হ্যাঁ, হয়তো অনেকে পড়াইতে একটা সময় হয়ে যায়। যেমন একটু আগে আমি যে একটা কথা বলেছিলাম যে বুদ্ধি প্রতিবন্ধী কথা, তো একটা বাচ্চা এখনকার আধুনিক যুগে আমরা বিভিন্ন ডিজিজের কথা শুনি, বিভিন্ন জেনেটিক সমস্যার কথা শুনি। তা অনেক বাচ্চার অনেক প্রবলেম থাকে, যেমন অনেকের হচ্ছে যে পড়া এখন পড়ছে তো একটু পরে আবার ভুলে যাচ্ছে, তার হয়তো একটা সমস্যার কারণে বা কিছু একটা কারণে তার হয়ে থাকে। আবার অনেকে দেখা গেছে যে হয়তো লেখা ছোট দেখতেছে, বড় দেখতেছে, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। হয়তো এখন আধুনিক যুগে আসে আমরা সেটা বুঝতে পারি, কিন্তু এটা বাবা মা যদি হয়তো সে 1 থেকে 5 বছর পিতা মাতার সাথে থাকতেছে, সে যদি তখন না বুঝে, এরপর শিক্ষকও যদি না বুঝতে পারে তার কোনো একটা স্পেসিফিক প্রবলেম আছে, তখন কি হয় যে সে যেটা পারে না সেটার উপর আমরা খুব বেশি প্রেশার দিই যে তুমি পারতেছো না কেন, তুমি এটা পারতেছো না কেন। তো এতে করে তার মনে একটা ভীতি সৃষ্টি, হতাশা সৃষ্টি হয়, আর এতে করে ওইটুকু বয়সে তাদের আত্মহত্যার প্রবণতা দেখা দেয়।
আহ, যখন একটা বাচ্চাকে পিতামাতা ভর্তি করাইতে নেয় তখন তো পিতামাতা ওই যে মানে ওই প্রতিষ্ঠানের কাছে বা শ্রেণী শিক্ষকের কাছে বর্ণনা দিয়ে আসে না যে ধরেন আমার বাচ্চার এই প্রবলেম আছে বা তার এগুলো কিন্তু সে কিছু বলে আসে না, তার আচার বিধি বিধান কিন্তু সে কিন্তু এগুলো কিছু বলে আসে না। তো একটা শিক্ষক যদি ভালো হয়, যদি সে ওয়েল ট্রেন হয়, হ্যাঁ, তার মানসিক ভারসাম্য যদি ওই রকম থাকে তাহলে না সে বাচ্চাকে ওইভাবে ট্রিট করে, হ্যাঁ, তাদের মন বোঝার ট্রাই করে, হ্যাঁ, তারা কী চায় সেটা বোঝার ট্রাই করে, ক্লাসটাকেই একটা মানে আনন্দের একটা বানাই নেয়। কিন্তু এটা যদি না হয় তখন তো এটা মানে একটা অন্যরকম একটা অবস্থা গিয়ে দাঁড়ায়। পৃথিবীর হয়তো শুনে থাকবেন যে যেমন বর্তমান সময়ে খুব পরিচিত দুইটা মুখ, যেমন ইলন মাস্ক এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তারা কিন্তু তাদের বাচ্চাদের কোথাও পড়তে দেয়নি। ইলন মাস্ক নিজের বাচ্চার জন্য একটা প্রতিষ্ঠানে তৈরি করে নিয়েছেন, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানে এখন উনি ওনার প্রতিষ্ঠানের যারা আছে তাদের বাচ্চাদেরও পড়ানোর ব্যবস্থা করছেন, হ্যাঁ। মার্ক জাকারবার্গ নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে পড়াইতেছেন। তো আমি বলতেছি না যে আপনি আপনার বাচ্চাকে পড়ান, আপনার হয়তো অত সময় নাই বা ওই ধরনের স্কোপ নাই, কিন্তু সমাজের যে প্রেক্ষাপট কোথায় দিচ্ছেন, হ্যাঁ, কোথায় আপনার বাচ্চা বা তার সব কিছু বোঝা, হ্যাঁ, সে কি পারে না পারে তার অনুভূতিটুকু বোঝা, তার উপর প্রেশার একটু কমায় দেওয়া। অনেক সময় অনেক অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে, আমরা দেখি। এটার পাশাপাশি আমি আরেকটা কথাও মানে এখানে বলতে চাই, যে হয়তো এটা রিয়েলের না, তারপরে বলে দিতে চাই। আপনার একটা বাচ্চা ছেলে অথবা মেয়ে হোক, সে যদি কারো কাছে যেতে না চায় তাদের থেকে তার কাছে জোর করে পাঠাবেন না। অনেক সময় অনেক বাচ্চাদেরকে যৌন নিপীড়নের শিকার হয়, যেগুলো তারা বলতে পারে না বা বলে না, অনেক কিছু তারা বুঝতে পারে না, কিন্তু তাদের হয়তো মানে যাওয়ার অনীহা থাকে, আমরা অনেক সময় জোর করে পাঠাই। অনেক সময় অনেক পরিচিত মানুষজন থেকেও আমরা অনেক বাচ্চাদের যৌন নিপীড়নের খবর শুনে থাকি, ঠিক আছে, যেগুলো আসলে আমি এখন কি বলবো যে নিজের চাচা কাকা, তো ওদের কাছ থেকেও অনেক সময় বাচ্চাদের যৌন নিপীড়নের আমরা শুনে থাকি। তো সে যদি যেতে না চায় তাদের কাছ থেকে, মানে সে একটা হয়তো স্পেসিফিক মানুষের কাছে সে যেতে চায় না, আপনার আত্মীয় স্বজন কেউ আছে যে তাদের কাছে সে যেতে চাচ্ছে না, হ্যাঁ, তাহলে তার কাছে পাঠাবেন না। সেটা পড়াশোনার জন্য হোক, যে কোনো কারণে হোক, একটু সময় হয়তো আপনি কাজ করতেছিলেন যে কোনো গেলে হয়তো প্রচুর কান্নাকাটি করতেছে, যেতে চাচ্ছে না, তাহলে ওসব কাছে মানে না দেওয়াটাই উত্তম। দেওয়ার দরকার নেই, আপনি তাদের কাছে পাঠানোর দরকার নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে আমাদের সমাজে সাধারণত যে যারা হচ্ছে যে এই যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কিন্ডারগার্টেনগুলোতে পড়াচ্ছে, তাদেরকে তো ট্রেনিং বা কোনো সার্টিফিকেশনের ব্যবস্থা নেই। সাধারণত ওখানে যেটা বললাম যে 25-এর হয়তো নিচে কাছাকাছি এই সময়টাতে পড়াচ্ছে। তো এই সময়টাতে আমাদের যারা পড়ায় তাদেরই হচ্ছে যে মানসিক মানে ওইরকম গাম্ভীর্যতা থাকে না, তাদেরই দেখা গেছে যে মানসিক ভারসাম্য বলতে আমি ওটা বোঝাচ্ছি না, তাদের মনটাই অনেক সময় স্থির থাকে না আমাদের ওই ক্ষেত্রে, যে সাধারণত 30 আপ হইলে হয়তো তখন মানুষের শরীরে একটা গাম্ভীর্যতা আসে, হ্যাঁ, অনেক কিছু সে হয়তো তখন চিন্তা করে, পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছু সে চিন্তা করে। তো প্রথম যে কথাটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, বাংলাদেশে হ্যাবজখানার যে জিনিসটা, আমি যেহেতু ওখানে একটা স্কুলে যেটা বললাম যে ওখানে হ্যাবজখানাও ছিল, ওখানেও দেখতে পাইতাম যে আমাদের সাধারণত হয়তো শহরের হ্যাবজখানাগুলো একটু
হয়তো শিক্ষার মানটা একটু উন্নত আছে। গ্রামেরগুলো তো খুবই খারাপ অবস্থা। আমি দেখতাম অনেক বাচ্চারা হয়তো মানে পড়তে চায় না, বা মা জোর করে দিয়ে আসে, শিকল দিয়ে বাঁধি রাখা হইতো বা পালাই যেত তারা। হ্যাঁ, আমরা তো কয়েকটা ঘটনা দেখেছিলাম, যে একটা দুইটা ঘটনা, যেমন ছাদ থেকে লাফ দিয়ে একটা বাচ্চা মারা গিয়েছিল। সে পড়বে না, বাপ মা আনি দিয়ে গিয়েছিল, পিছনে বাপ মায়ের চলে যাওয়ার সাথে সাথে সে ছাদ থেকে লাফ দিয়েছিল। তো আমাদের আরেকটা যেটা পিতা মাতারই এক্ষেত্রে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যে বেশি মেধাহীন তাকে সে নিয়ত করে, অনেক সময় জন্মের আগে নিয়ত করে, মানে তাকে সে হাফজ পড়াবে। তো একটা 30 পারা কোরআন মাথায় নেওয়া, এটা তো একটা মানে সহজ বিষয় না। আর আপনি যে তার উপর একটা স্টিম রোলার চালিয়ে দিতেছেন, হ্যাঁ, সে কতটুকু এটা বহনযোগ্য, সে এটা পারতেছে কিনা, তাকে তো আপনি সেটা দেখতে হবে। সাধারণত যেটা হয় যে একটা এই যে 8, 10, 12 বছরের একটা বাচ্চা, যখন তার পিতামাতা পরিবারের পাশে থাকার কথা, তো তাকে দিয়ে আসতেছে হ্যাবজখানায়। তো সাধারণত আমি যেটা দেখেছি আর কি, আমার জানাশোনা যতগুলো হ্যাবজখানার অবস্থা পরিস্থিতি দেখেছিলাম আর কি, আমি গড়ে বলতেছি না যে সবাই খারাপ, যে ওখানকার শিক্ষকগুলো সাধারণত বেশিরভাগই দেখেছিলাম যে উগ্র মেজাজি হয়। তাদের যেটা তাদেরকে মানে অনুসরণ করা দরকার ছিল, যে একটা বাচ্চা পরিবার, এতটুকু বয়সে পরিবার ছেড়ে আসতেছে, তাকে যেভাবে ট্রিট করার প্রয়োজন ছিল, উল্টো বিপরীতটা ঘটে এখানে। প্রচুর মারধরের ঘটনা ঘটে। এরকম তো আমি আমার জীবনে কয়েকটা ঘটনা দেখেছিলাম, যে একটা বাচ্চাকে মারতে মারতে মুমূর্ষু অবস্থা করে ফেলছিল। ঠিক আছে, তখন আবার তাদেরও সম্মানহানি হয়, তাদের আবার জেলখানা যেতে হয়, মানুষ আবার ফিটা বাড়ে, এগুলো তো আছে, এগুলো ভিন্ন কথা। তো যখন সে বাবা মায়ের কাছে থাকার কথা, তখন কি দেওয়া হচ্ছে তাকে হ্যাবজখানায় দিয়ে আসা হচ্ছে। তো এই দিক দিয়ে আবার পিতামাতা কয়েকদিন পর পর, 1 মাস পর বা 1 সপ্তাহ পর পর আসি চাপ দিচ্ছে, যে আমার বাচ্চা তো এখনো 1 পারাও হয়নি, এখনো 2 পারাও হয়নি, তো সেটা আগের পড়াও ভুলে যাচ্ছে। তখন হুজুর আবার কি করতেছে, হুজুর আবার তাকে চাপ দিতেছে, হুজুরা তাকে চাপ দিতেছে। রাতের বেলা দেখা গেছে যে সবাই ঘুমাচ্ছে, একটা দুইটা বাচ্চা, পড়া পারো নাই, তোমরা আজকে সারা রাত জাগি থাকবা, বাইরে দাঁড় করে রাখে, যে তোমরা আজকে বাইরে দাঁড় করে দেবে, শীতকাল তুমি বাইরে দাঁড়ায় থাকো, পড়া শেষ করতে পারো নাই কেন। তো এই যে এই বয়সে তার কোথায় যে থাকার কথা প্রয়োজন ছিল, তার যে সাপোর্ট প্রয়োজন ছিল, সেটা উল্টো ঘটে, এবং কি তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। তখনই হচ্ছে যে সে মনে করে যে তার দ্বারা কিছুই হবে না, হতাশা তৈরি হয়ে যাওয়া, অনেক সময় আত্মহত্যার বিষয়গুলোও ঘটে। সাধারণত আমি ঠিক ওই ঘটনাটা জানি না যে কুমিল্লায় কী ঘটেছে, কিন্তু সচরাচর এগুলাই ঘটে থাকে। এরপরে আরেকটা তো বিষয় ঘটে, যদিও এটা এখন মানে আমি কি বলবো, যেমন ওই যে কিছু বলাৎকারের ঘটনা ঘটে, যাক সেটা আলাদা একটা বিষয়। এরপরে কি করছে আপনার শহরের এখন যেটা হচ্ছে, যে কয়েকটা উন্নত মাদ্রাসাগুলোর, উন্নত বলতে কিছু মাদ্রাসাগুলো এখন কি হচ্ছে, যে ওই যে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করা, যে দুনিয়াবি লোভের মানে যে একটা, ওই যে এর আগে যেটা বলছিলাম, একটা অসম প্রতিযোগিতা, আগায় যাওয়ার, রুল 1-2 হওয়ার, এখন আবার এটা এখন শুরু হয়েছে, কার গলা কত সুন্দরভাবে দুনিয়াবি, এই যে ইয়ার জন্য, একটা প্রতিযোগিতার জন্য, মানে তার বাচ্চা, অনেকে আগে থেকেই স্বপ্ন দেখে যে আমার বাচ্চা ওই যে ওখানে গিয়ে প্রতিনিধিত্ব করবে, বিশ্বের 1 নম্বর বা কোরআন প্রতিযোগিতায় সে 1 হবে। হ্যাঁ, এটা খুব গর্বের ইয়ার। এই যে এই বিষয়গুলা, পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, যদিও আমি হয়তো এটা হয়তো বলবেন যে আপনি বলার কে, আপনারা আলেম ওলামা থেকে শুনে নেবেন। আমাদের সমাজে যে হাদিসটা যে প্রচলিত আছে, যে একজন হাফেজ 10 জন 40 জন মানুষকে, তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, হাদিসটা একটা জয়ীফ হাদিস। তো প্রত্যেকের আমলনামার অবশ্যই হিসাব দিতে হবে। এখানে হাফেজ বলতে শুধু হাফেজ
একটা হাদিস ওই যে আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে মনে হয় আবু দাউদ না তিরমিজিতে এসেছিল যে এখানে আলেম শুধু হাফেজ না, আলেমের কথা বলা হয়েছে। আল্লাহ তো অবশ্যই প্রত্যেকটি হচ্ছে যে বিচারের পরে প্রত্যেক আলেম ব্যক্তিদেরকেই হচ্ছে যে ইয়ার সুযোগ দিবেন, কি বলে যে এটাকে, যাক আমরা সাপায় নেই শব্দটা, যাক এটা সুযোগ দিবেন। কিন্তু যে ইয়াটা চালু আছে, ওই যে অনেকেরই দেখি কি নামাজ পড়ে না, কিছু পড়ে না, ছেলেকে হাফেজ বানাবে, ছেলে তাকে জান্নাতে নিয়ে যাবে। তো আপনার প্রত্যেকটা কাজের জন্য আপনার নিজেই হিসাব দিতে হবে। হ্যাঁ, হিসাবের পরে এরপর পায়সালাটা আছে, সেটা অন্য বিষয়। তো আমাদের সমাজে মানে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের যে একটা অবস্থা, এই যে একটা অবস্থা, এটা আসলে কবে মুক্তি মিলবে আমি ঠিক জানি না। তবে আমি যেই ভিডিওটা দেখবেন, প্রত্যেক পিতামাতা প্লাস আপনি যদি বাবা মা অথবা ভাই যেটাই হন, এই আপনার প্রত্যেকটা শিশুই মনে করি যে অনেক আগে একটা কয়েকটা লাইন শুনেছিলাম যে প্রতিটি শিশু ফুলের কলির মতো, ফুল হয়ে ফুটবার প্রহর গুণে। প্রত্যেকটা শিশুরই আলাদা আলাদা তার একটা জগৎ থাকে, তার একটা কোনো একটা বিষয়ে তার একটা ভালো থাকে। হ্যাঁ, তো সে যেটা চায়, অবশ্যই আপনি পিতামাতা হিসাবে তো আপনি তার জন্য হয়তো ভালোটা চুজ করতেছেন, কিন্তু তারপরেও তার উপর কোনো কিছু চাপাই দিবেন না। হ্যাঁ, এইভাবে এই যে মাঝে মাঝে এই যে তাকে যে বা দূরে এই যে হ্যাবজোখানা বা কোথাও দূরে রাখতেছেন, তার মাঝে মাঝে তার মনের অবস্থা বোঝার ট্রাই করবেন। সে কি আসলে এটার কি সে বহন করতে পারবে কি না, সেখানে থাকতে পারবে না, এগুলো আসলে দেখার ট্রাই করবেন। নাহলে ওই যে পরে কি হবে, একেবারে বাচ্চাকেই হারাবেন, এছাড়া আর কোনো পথ নাই আর কি। সাধারণত শহরগুলোর কি অবস্থা, আমি গ্রাম অঞ্চলগুলোর যে অবস্থা দেখেছি হ্যাবজোখানাগুলার, মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কি এক অবস্থা এগুলার। ওখানে শিক্ষকগুলোর সাধারণত যে নিয়োগ প্রক্রিয়া ঘটে, হয়তো তারা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো হয় দেখেছি আমি, সাধারণত তারা হচ্ছে যে একজন হয়তো হ্যাবজোখানার শিক্ষক নিয়োগ দিবেন, তাকে হয়তো দেখা হচ্ছে যে সে কোরআন কতটুকু ভালো পড়তে পারে এবং পড়াইতে পারে, এটা দেখা হচ্ছে। সে কতটুকু ভারসাম্য মানে পড়ানোর জন্য কতটুকু এলিজেবল। একটা শিক্ষক শুধু যে মানে সে ভালো পড়াইতে পারবে এটার বিষয়টা এমন না, তার ক্লাসটা কতটুকু আনন্দদায়ক এবং কি কতটুকু এটা কী বলবো আমরা যে মুখর হবে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য ওই যে একটু খোঁজ খবর নিয়ে প্লাস হচ্ছে বাচ্চার পরিস্থিতি দেখে সে আসলে এটা বহন করতে পারবে কি না, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে এরপরে তাকে কোথাও পড়তে দেন, এটা হচ্ছে যে উত্তম বিষয়। ঠিক আছে, মানে কারো উপর স্টিম রোলার চালিয়ে দিন না, প্রেক্ষাপট কী হবে তখন ওই যে হিতে বিপরীত হবে। এমনও অনেক ঘটনা দেখেছি, 15-20 পারা পড়ার পর ওই ছেলে হ্যাবজোখানা থেকে পালাই গেছে, এরপরে এমন খারাপ হয়েছে সে এখন আর নামাজ কালামও পড়ে না। তো শেষে ওই গানের কয়েকটা লাইনে বলবো যে প্রতিটা শিশু ফুলের কলির মতো, ফুল হয়ে ফুটবার প্রহর গুণে, হয়তো পাপড়ি ছড়িয়ে সুবার ছড়ায় জীবনটা রাঙাবার স্বপ্ন গুণে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।